গতকাল আমার ফাহাদ হত্যাকাণ্ডের ৫ বছর পূর্ণ হলো। এই মৃত্যু কি থামানো যাবে? যদি থামানো না যায়, বিচার যদি না হয়, এই দেশে যে শাসনটা চলতেছিল দীর্ঘ ১৫ বছর, সেখানে হলো দুষ্টকে লালন করো, শিষ্টকে দমন করো। দেশের জন্য পটেনশিয়াল ছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম ডেইলি সান নিউজ রুমে। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশের রহস্যজনক মৃত্যু নিয়ে। ফারদিন শুধু একজন মেধাবী ছাত্রই ছিলেন না, ছিলেন বুয়েটের আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের অন্যতম সংগঠক। কিন্তু বছর পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ডের কোনো সঠিক তদন্ত হয়নি। এখনও তার পরিবার ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ফারদিনের বাবা নুরুদ্দিন রানা, একজন শোকাহত পিতা, যিনি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তার কাছে শুনব তার বেদনা, হতাশা এবং সন্তানের হত্যার বিচার না পাওয়ার যন্ত্রণার কথা। আমি মওদুদ আহমেদ সুজন, আপনাদের সাথেই আছি পুরো আলোচনা জুড়ে। নুরুদ্দিন রানা, আপনাকে ডেইলি সানে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে। ডেইলি সান আজকে ডেকেছে এখানে, এটা ধন্যবাদ এই জন্যে, এবং বেদনারও এই জন্যে। আজকে এই সময়তে আমার সন্তান হত্যার বিচার দাবি নিয়ে এখানে আবার দাঁড়াবো, এই কল্পনাও করিনি। গতকাল আপনার হত্যাকাণ্ডের ৫ বছর পূর্ণ হলো ৭ই অক্টোবর। ৭ই নভেম্বরে আমার ছেলেটা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ২০২২ সালে, আজ থেকে ২ বছর আগে, প্রায় ২ বছর আগে। তো আমরা আপনার কাছে সেই বিষয়টা সম্পর্কেই আজকে জানবো, দর্শকদেরকেও জানাবো। আসলে সেই ঘটনাটা কিভাবে ঘটেছিল আমাদেরকে একটু জানাবেন। একটু স্মরণ করে দিই যে বুয়েটে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলতেছিল, স্বৈর শাসক ছিল, এবং সেই সময়তে আপনার ফাহাদ যদি হত্যাকাণ্ড না হতো তাহলে ফারদিন নূর হত্যাকাণ্ডের টার্গেট হতো না। আপনার ফাহাদ হত্যাকাণ্ডটা হয়েছিল ভারত বিরোধী আপনার একটা স্ট্যাটাস দেওয়ার সুবাদে। এই মত প্রকাশের কোনো রকম স্বাধীনতা ছিল না সেই সময় বাস্তবতায়। তাকে পিটিয়ে মারা হয়েছে। পান্ডা লীগ যে ছাত্রলীগ, তারা নির্মমভাবে দফায় দফায় পিটিয়ে মেরেছে। এটা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে অনেক কিছুই বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, পিটিয়ে মারা হয়েছে। সে বিষয়টা যখন প্রকাশ্যে চলে আসছে, এবং ছাত্রছাত্রী, আমার ছেলেটা বুয়েটে পড়তো, আপনার ফার্স্ট ছিল 17 ব্যাচের, আমার ছেলেটা ছিল 18 ব্যাচের। আমার ছেলেটি যখন বুয়েট ক্যাম্পাসে ভর্তি হলো, কিছুদিন ক্লাস হলো, এরপরেই দেখলো যে এক সিনিয়রকে এবার পিটিয়ে মেরে ফেলতে পারে লেজুর বিচে ছাত্র রাজনীতি চারা করে। শুধু বলেছিল যে মত প্রকাশের স্বাধীনতা, সেখানে পিটিয়ে মেরে ফেলেছে। এই জায়গাটাতে তাদেরকে স্ট্রাইক করেছে, সাধারণ শিক্ষার্থীদেরকে। আমার ছেলেটার মনেও স্ট্রাইক করেছে। এরপরে যখন আন্দোলন সংগ্রাম হলো, সব বেরিয়ে আসলো কারা কীভাবে হত্যাকাণ্ড করেছে, এটা দেশবাসী জানতে পেরেছে। এটা দেখেছে দেশবাসী কীভাবে নির্মমভাবে পিটিয়ে মেরেছে, ক্যাম্পাসের ভিতর হত্যাকাণ্ড হয়েছে। তো বলবো, আবরার ফাহাদ হত্যাকাণ্ড না হলে ছেলের ফারদিন হত্যাকাণ্ড হতো না, শাসক দলের টার্গেটে আসতো না, ফারদিন ওটা হচ্ছে। দুটোই হত্যাকাণ্ড, একটা প্রতিষ্ঠিত হয়েছে, ফারদিন হত্যাকাণ্ডটা প্রতিষ্ঠিত হয় না। আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা প্রতিষ্ঠিত হচ্ছে ক্যাম্পাসের ভিতর ছিল, এবং সেই হত্যাকাণ্ডের ফুটেজটা আপনার সাধারণ শিক্ষার্থীদের হাতে চলে গেছিল। আপনি বলছেন যে ফারদিন হত্যাকাণ্ডের ব্যাপারটি ঠিক আবরারের মতো করে এত প্রচার পায়নি বা প্রতিষ্ঠা হয়নি বলছেন। তো আসলে ফারদিনকে কেন হত্যা করা হলো বলে আপনি মনে করছেন? আর আমাদেরকে একটু বলবেন যে ৭ই নভেম্বর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল শীতলক্ষ্যা নদীর তীরে। তার আগে ৩ দিন আগে নিখোঁজ হয়েছিল। এই সময় যে ঘটনাগুলি ঘটেছিল আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন। সেটা খুব দুঃখজনক। স্বাভাবিক দিনের মতোই সেদিন ছিল ৪ নভেম্বর, শুক্রবার ছিল। সে যথারীতি টার্ম ফাইনাল পরীক্ষা পড়বেন, এবং সে গ্রুপ স্টাডি করবে হলে থেকে, এবং বাসায় ফিরে যাবে, এই ছিল তার ডিরেকশন। এবং বাসায় ফিরে গিয়ে কী পরদিন সে কী খাবার খাবে সেটাও মায়ের সাথে সেট করা ছিল। কিন্তু এই ছেলেটি পরীক্ষার হলে আর উপস্থিত যখন হয় নাই, তখন বন্ধুরা ক্লাসে থেকে খোঁজ করতে থাকলো যে ফারদিন ৫ নভেম্বরে পরীক্ষা ছিল। হ্যাঁ, ৫ নভেম্বরে পরীক্ষা ছিল। ৫ নভেম্বরে যখন পরীক্ষা হলে নাই সে, তখনই খোঁজ করলো যে ফারদিন তো পরীক্ষা অ্যাটেন্ড না করার কথা নয়। এরপর খুঁজলো, ফারদিন নিখোঁজ হয়ে গেল, পরীক্ষা দিল না। আমরা খুঁজতে থাকলাম। এরপরে ৩ দিন পরে আমরা শীতলক্ষ্যা নদীতে লাশ পেলাম। এই 3টে দিন, 2টো দিন কীভাবে যে গিয়েছে
সন্তান হত্যা এমন একটা ছেলে শহর থেকে হারায় গেল, সেই ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য তেমন কোনো তৎপরতা দেখলাম না। তৎপরতা দেখাচ্ছে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী, কিন্তু আসলে সত্যিকার অর্থে তাকে ট্রেস করার জন্য ওই 3 দিনের ঘটনা বলছেন, 3 নিখোঁজের দিনের সময়টায়। আচ্ছা, যখন তার মৃতদেহ পাওয়া গেল এরপরে আসলে পুলিশের ভাষ্য কি বা এরপরে কিভাবে ঘটেছে? আমি জানতে পারলাম, আমি যখন ডিবি অফিসে সেদিন 7ই নভেম্বরে সেই দিন শুনতে পেলাম যে ওখানে শীতলক্ষা নদীতে একটা লাশ পাওয়া গেছে, এটা নৌথানায় আছে, নারায়ণগঞ্জ নৌথানায় আছে। আমরা ছুটে গেলাম নৌথানায়, গিয়ে কী অবস্থায় আছে, কেমন আছে, গিয়ে দেখলাম যে লাশ পড়ে আছে। আমার সন্তানটাকে মেরেকে নদীর তীরে ফেলে রেখেছে, আমি সন্তানটার লাশ শনাক্ত করলাম। তো এইটা ছিল একটা, এবং পরদিন পোস্টমর্টম করলো ডাক্তার বললো যে তার বুকে এবং পিঠে আঘাত করে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই হত্যাকাণ্ড। সেই মোতাবেক আমি রামপুরা থানায়, যেহেতু নিউজ পয়েন্ট ছিল রামপুরা থানা, বান্ধবী সহ এখানে এদিকটা এসেছিলো রাত 10টা বাজে, সেই হিসেবে আমি রামপুরা থানায় আমি মামলা করলাম। মামলা করতে গিয়ে আমি খুব প্রতিবাদের মুখে পড়েছি, মানে এখানে আমার মামলা করতে দিবে না, নৌ থানায় যেতে হবে, হ্যাঁ বুশরাকে। এবং সেই সময়তে সেই বাস্তবতায় আপনারা জানেন, আমরা এই আজকে 2 মাস ধরে আমরা কোনো একটা বাস্তবতায় পরিবর্তন এসেছে। 15 বছরও শাসককে পতন ঘটেছে। সেই সময়তে এমন অবস্থা ছিল না আমি ছাত্রলীগ মার্ডার করেছে এই কথাটা আমার বলার সুযোগ ছিল না। বললে পর আমি নিজেই আজকে আপনার এখানে আসতে পারতাম না, অথচ পরিকল্পিতভাবে এটা ছাত্রলীগ এই হত্যাকাণ্ডটা করেছে। এবং এটা হত্যাকাণ্ড যে আপনি হত্যাকাণ্ড বলার সুযোগ নাই, ছাত্রলীগ মেরেছে বলছেন আপনি, হ্যাঁ এইটা বলতে পারেননি কেন? আপনাকে সরাসরি কেউ হুমকি দিয়েছে? আমি সেখানে মামলাটা করতে যেতে পারিনি, নৌথানা থেকে গিয়ে মামলা করতে হবে। আমার ছেলেটা মিসিং পয়েন্ট ছিল, বান্ধবী বুসরা সব মিসিং পয়েন্ট ছিল রামপুরা থানায়, সেই হিসাবে মামলাটা করতে গেছি রামপুরা থানায়। রাত 2টা থেকে শুরু করে 3 ঘন্টা আমি চেষ্টা করেছি মামলাটা রামপুরা থানায় করতে, সেটা পারিনি। বুসরার নাম দিতে চেয়েছিলাম, সেটাও আমি বাধার মুখে পড়েছি। এরপরে যদি ছাত্রলীগের কথা বলি বা শাসক দলে এটা করি, তখন তো আমাকে ভিন্ন পরিণতি ভোগ করতে হতো। সরাসরি কেউ সরাসরি বলে নাই, কিন্তু কথা আমি পরিস্থিতি তখন 3 জন উচ্চ পদস্থ কর্মকর্তা, মতিঝিল থানার এডিসি, খিলগা থানার এডিসি, আবার আরেকজন এডিসি রাজীব আল মাসুদ, এই 3 জন আমাকে এই জায়গাতে আমাকে স্টেক করেছে। আমি বাধার মুখে ছিলাম। আমি 3 ঘন্টার চেষ্টা করে ভোর রাতে আমি বাধা দিয়েছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, নানা রকম সিদ্ধান্ত। আর বসেন আমাকে অপেক্ষা করে আছে, সেইভাবে আমি মামলাটি করেছি। কিন্তু দুঃখজনক এই যে বাদী হয়ে আমার সন্তান হত্যার মামলা করলাম, কিন্তু ওরা 3 মাস ওরা দেখালো যে ওরা খুনি খুঁজতেছে, কিন্তু এরপরে দেখালো যে হত্যা, সে নিজে আত্মহত্যা করেছে। কী কারণে? আমার ফারদিন যে চরমনে অবস্থা ছিল, তার চমৎকার একটা ক্যারিয়ার ছিল। সে বুয়েটে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, সে বুয়েট ডিবেট ক্লাবের সেক্রেটারি, সে বিটিভিতে ডিবেট করে এবং স্পেনে যাওয়ার ছিল। 3rd ইয়ারে যখন একটা ছেলে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্পেনে যাওয়ার ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে, তার 1 মাস আগে তার এই হত্যাকাণ্ডটা হলো। তো আমি বুঝতে পেরেছি যে ছাত্রলীগ, আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ফারদিন নূর এর খুনি একই গোছ, একই চক্র। আচ্ছা, শাসক দলের সেই একই চক্র। আপনি বলছেন একই চক্রের কথা, তো এইটা কেন বলছেন আপনি? কারণ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের অনেক পরে কিন্তু এই ঘটনা ঘটেছে, 3 বছর পরে হয়েছে। কিন্তু একটু বুঝতে হবে, ফারদিন নূরের ব্যাপারটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আবরার ফাহাদের হত্যাকাণ্ডটা কোনো প্রস্তুতি ছাড়া গরম মাথায় পিটাপিটি করেছে। এর ভেতরে এটা সিসিটিভি ফুটেজ সব ধরা খেয়েছে। যেহেতু একটা প্ল্যান মার্ডার, আপনাকে একটা স্মার্ট প্ল্যানিং আছে। প্ল্যান মার্ডার আমি বুঝতে পারছি এই জন্যে যে এইটা হলো ক্যাম্পাসের বাইরে হয়েছে, এবং ফারদিন কোনো রকম পরদিন পরীক্ষা, সেই ছেলেটি 5 ঘন্টা বান্ধবীর সাথে কেন থাকবে? কোনো কারণ নাই। এবং আমার ছেলেটি সেই ছেলে মায়ের কাছে যা বলে যাবে, যে যতটুকু সময়ের জন্য যাবে ততটুকু সময় পরে সে বাসায় ফিরে আসবে। সে এই যে সেদিন দেখা গেল যে সেই ছেলেটি চনপাড়া ব্রিজ ইয়েতে আপনার জনসন রোডে গিয়েছে, বাবুবাজার ব্রিজ গিয়েছে, ক্যারিগঞ্জ ব্রিজ গিয়েছে, শামসুর ব্রিজ গিয়েছে। 3টা ব্রিজ পয়েন্টে মোবাইল ট্র্যাকিংয়ে এই তথ্য পাওয়া গেল। এবং সবচেয়ে বড় কথা, একটা হিসেব করতে হবে যে এই মুভমেন্টটা ফারদিনের স্বরচিত মুভমেন্ট নয়, এটা তাকে ড্রাইভ করে নেওয়া হয়। আপনি যে মুভমেন্টের কথা বলছেন এখনই, যে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে যতগুলি প্রটেস্ট প্রোগ্রাম হয়েছে বুয়েটে, আমার পত্রপত্রিকায় দেখেছি যে যেমন আমি আবরার, তারপর হচ্ছে হাউ টু সার্ভাইভ ইন দিস কান্ট্রি, এই ধরনের কিছু ক্যাম্পেইন
ফারদিন করেছিল জি, জি, জি। সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার ক্যাম্পেইন করেছে। তো আপনি কি এগুলোর কথাই বলছেন যে এই কারণেই তাকে হত্যা করা হয়েছে? একটা আপনার এখনো যে তদন্তটা আমি আশা করছি এবং ইয়েতে এই তদন্তটা বেরিয়ে আসুক, আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা প্রতিষ্ঠিত হয়েছে, সিসিটিভি ফুটেজ এটা প্রমাণ করে দিয়ে দিয়েছে, ক্যাম্পাসের ভিতর করেছে, যেহেতু একটা প্ল্যান মার্ডার এবং এই মার্ডারটা তাদেরকে করতেই হতো সাধারণ শিক্ষার্থীদের দমন করার জন্য। এটা তাদের কন্টিনিউয়াস প্রচেষ্টা ছিল। এটা কি সম্ভব যে আপনার শাসক দলে একটা ছাত্র ইউনিট তার কর্মকাণ্ড প্রচার করতে পারবে একটা বুয়েটে? আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আবরার ফাহাদ পরিবার একটি সন্তান হারিয়েছে, কিন্তু সেই ঘটনায় বুয়েট ছাত্রলীগ তাদেরকে 25 জন খুনি সহপাঠী হারিয়েছে। উপরন্তু তাদের লেজুবৃত্ত ছাত্র রাজনীতি সাম্রাজ্য হারিয়েছে, 25 জন দলীয় সদস্য হারিয়েছে, সাম্রাজ্য হারিয়েছে। তো এইটা কি কখনো সম্ভব? কোনো শাসক দলের ছাত্র সংগঠন তার একটা এরিয়াটাকেই সাম্রাজ্য হারায় গেল, সেটা কামব্যাক করার চেষ্টা করবে না? এবং সেই কামব্যাক করার চেষ্টা এই বছরেরও মে মাসে ট্রাই করেছিল। ফারদিনই কেন একমাত্র টার্গেট হলো এখানে? ফারদিনুর একমাত্র টার্গেট হলো, ফারদিনুর যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নটি আর কারো মুখে উচ্চারণ হয় না এবং সেটা প্রশ্নটি এই পর্যন্ত ভাইরাল হয়নি কখনো। যেমন এবং শাসক দল 15 বছরের রাজনীতির অবস্থাটা আমরা দেখলাম। আমরা গত জুলাই বিপ্লব আমরা দেখেছি কীভাবে নির্বিচারে পুলিশ বাহিনী এভাবে মানুষ মেরে ফেলতে পারে। সেই শাসক দলের স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে, শাসক দল কীভাবে আমাদের শাসন করছে এবং শাসক দলের যে লেজুবৃত্ত সংগঠন তাদের অ্যাপ্রোচটা কী। এবং সেই বাস্তবতায় আবরার ফাহাদ হত্যাকাণ্ড হলো। আবরার ফাহাদ সে একটা অসাধারণ মেধাবীকে আমরা হারালাম। এরপরে আরও 25টা মেধাবী সন্তান পরোক্ষভাবে হত্যাকাণ্ডেরই শিকার হলো ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়ে। তারাও মেধাবী ছিল, সেই সন্তানগুলো 25 জন হয়েছে। এই যে অবস্থাটা, সেটা থেকে কামব্যাক করতে হবে। একজনকে মারতে কটা গুলি লাগে স্যার, সেই বাস্তবতায় ফারদিন বলেছিল হাউ টু সার্ভাইভ ইন দিস কান্ট্রি। তার একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়ে যখন দেখলো যে ফারদিন আবরার মারা গেল, তারপর 25টা আরও মেধাবী ছেলে সন্তান জেলে ঢুকলো। সেই বাস্তবতায় ফারদিন প্রশ্ন রেখেছিল, তার একটা 3 বানরের 3টা কার্টুন একটা এঁকে দিয়ে, যে আমরা দেখি না, আমরা শুনি না, আমরা বলি না, এই কার্টুনটা যুক্ত করে দিয়ে তার সাথে লিখেছে হাউ টু সার্ভাইভ ইন দিস কান্ট্রি 101 ফারদিন নোট। এটা 2600 লোক আপনার শেয়ার করেছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যে নেতৃত্ব দিতে ছিল, আবরার ফাহাদ ছিল 17 বেচের আর বুয়েটের ফারদিন ছিল 18 বেচের। এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী যে রাজনৈতিক যে সাধারণ লেজুবৃত্ত রাজনীতি বিরুদ্ধে অবস্থানটা ছিল 18 বেচের এবং ফারদিন ছিল সেই বছরে আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ। তো সব মিলিয়েই ফারদিন প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে বুয়েট রেডিও, বুয়েট ডিবেট ক্লাব এবং প্রত্যেকটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে ফারদিন ছিল। তো সুতরাং সেখান থেকে তার ওই আমি মনে করছি যে হাউ টু সার্ভাইভ ইন দিস কান্ট্রি যে প্রশ্নটা রেখেছে, সেই প্রশ্ন করার অপরাধেই তাকে, যারা নাকি যে শাসক দল বলছিল আমরা দেশকে সিঙ্গাপুর কানাডা বানিয়ে ফেলছি, তাদের তো এটা পছন্দ লাগার কথা না। একটা ছেলে প্রশ্ন করবে, হ্যাঁ বুয়েটে একটা ছেলে প্রশ্ন করবে হাউ টু সার্ভাইভ ইন দিস কান্ট্রি, তাদের জন্য তো স্বর্গ বানিয়ে রেখেছিল। এরপরে আমরা প্রত্যেক মানুষকে মেরে ফেলানো যায়। পক্ষগুলোর মধ্যে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে ছাত্রলীগ সহ সরকার দলীয় বা আওয়ামী লীগ, এগুলো আমরা দেখছি। তো এখানে আপনি নির্দিষ্টভাবে কি পুলিশকে দায়ী করতে চান নাকি ছাত্রলীগের কথা বলতে চান ফারদিনের হত্যাকাণ্ড? আমি বলবো এটা লেজুবৃত্ত ছাত্র রাজনীতিকে ফেরানোর জন্য, সাধারণ শিক্ষার্থীদের দমন করার জন্য একটা ছাত্রলীগের টার্গেটে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং ছাত্রলীগ টার্গেট করেছে এবং সেই তাদের শিকারকে রামপুরা থেকে ধরে নিয়ে যাত্রাবাড়িতে হ্যান্ডওভার করেছে। এবং যেহেতু এটা পরিকল্পিত কাছে করেছে, যেতে যে লেগুনাতে যে 4 জন বসা ছিল, 4টা লোক বসা ছিল, আমরা দেখেন এটা যে প্লেন মার্ডার এবং সিঙ্গেল মুভমেন্ট তৈরি করে দেওয়া, যে এখানে কি এই অভিযোগ আসতে পারে সে অপহরণ হয়েছে, সিঙ্গেল মুভমেন্ট তৈরি করার জন্য প্লেন মার্ডারের অংশ হিসাবে ফারদিনকে এখানে ছাড়া হয়েছিল। পরে লেগুনাতে সে উঠে গেছে, লেগুনা থেকে 4 জন বসা ছিল, তারা নিয়ে গেছে। আমি প্রশ্ন রাখবো যে 20-25 সেকেন্ডের ফুটেজ কেন রাস্তার হবে? ফুটেজ যদি পাওয়াই যায় তাহলে পুরোটা পাওয়া যাবে। এবং সেদিন যদি বিদ্যুতে, আমি খোঁজ নিয়েছি, বিদ্যুতের কোনো সমস্যা ছিল না, বিদ্যুৎ ছিল না বলে বাকি ফুটেজটুকু পাওয়া যায়। ঠিক যে জায়গাটায় তাকে লেগুনায় ওঠানো হয়েছিল ওইটার
ফুটেজের কথা বলছেন জি আপনি, জি জি ওটা মিসিং আছে। ফারদিন উঠেছে, এর 20 মিনিট আগে 25 মিনিট আগে কে চারজন উঠেছিল সেটা শনাক্ত করলে এটা পাওয়া যেত, তারাই মেরেছে। এরপরে ছেলেটির লাশ পাওয়া গেছে। আপনি তো এতদিন ধরে এই দীর্ঘ সময় এটার পিছনে আছেন, আপনার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন জি আপনি। জি 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 তো এইটা করতে গিয়ে আপনি কি অন্য কোনো তথ্য পেয়েছেন, আরো গভীরে কোনো তথ্য পেয়েছেন আপনি? এই গভীরের যা তথ্য আছে এটা তো পেয়েছি, সেগুলো তো আমি তো প্রমাণ করতে পারছি না। আচ্ছা, আমার যে তথ্যটা আছে সেগুলো আমি প্রমাণ করতে পারছি না কোন দিকে। আমি শুনতে পাচ্ছি যে এটা আপনার বুয়েটে আপনার যে আমাদের সেই চনপাড়া নিয়ে মেরেছে। ফারদিনকে তো চনপাড়া যাওয়ার কথা না। আমি বলবো যে বুঝতে হবে এখানে ফারদিন যে ছেলেটা পরদিন পরীক্ষা দেবে সে কেন এই মুভমেন্টটা তৈরি করবে, এই মুভমেন্ট কেন যাবে? তাকে নিয়ে যাওয়া হয়েছে, আপনি তাকে বলতে নিয়ে চাচ্ছেন? যাওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে। যাত্রাবাড়ি পর্যন্ত যে অপহরণের পরটা রামপুরা থেকে শুরু করে সেই যে মোবাইল চেকিংয়ে তার এই জায়গা দেখাচ্ছে, কিন্তু আমরা কোনো ফুটেজ, একটা ফুটেজ থেকে 4.5 ঘন্টার কোনো রকম সিসিটিভি ফুটেজ কোনো দিক থেকে পাওয়া গেল না। তার মানে কি অপহরণকারীদের আড়াল করার জন্য এই 4.5 ঘন্টার ফুটেজ নেই। ফারদিন হত্যাকাণ্ডের পরে অনেক সময় গড়িয়ে গিয়েছে, এর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাও অনেকবার চেঞ্জ হয়েছে। জি 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 যেমন এখানে একজন তদন্ত কর্মকর্তার কথা আমরা জেনেছি পত্রিকা মারফত, সেটা হচ্ছে বেলায়েত হোসেন। উনি 10বার সময় বাড়ানোর আবেদন করেছিলেন 2000 বেশ আগেই আর কি, এটা যে 1 বছর পরেও আসলে মামলার প্রাথমিক তথ্যটাও কোর্টকে জানাতে পারেননি তারা। এবং একটা পর্যায়ে সম্ভবত আপনাকে ফোন দিয়ে জানতে চাইছে ফারদিনের নাম, কোন আইডি কার্ড নাম্বার, বিদ্যালয়ে পড়ে, তারপর কি ক্লাস, প্রাথমিক তথ্য 1 বছর পরে এসে জানতে চেয়েছিল। বুঝতে পারেন যে কি অবস্থায় এটা ছিল। তার মানে এটা মানে কি আপনি রাষ্ট্রীয়ভাবে আপনি যে ন্যায় বিচার প্রার্থী, এই জায়গাটায় রাষ্ট্র আপনাকে কোনো ধরনের সহযোগিতা করেনি, বরং আপনি একটু আগে কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম বলেছিলেন, তারা আপনাকে নানাভাবে ঘুরিয়েছে, হয়রানি করেছে। ফারদিনের যারা সবচেয়ে মজার বিষয় যে একজন র্যাব কর্মকর্তা আমাকে জানালেন নিশ্চের জার্মান লেখক নিশ্চের বই পড়ে আমার ছেলেটা আত্মহত্যা করেছে। এটা কিভাবে সম্ভব? আপনি যেটা বলছিলেন যে ফারদিনের সহপাঠীরা এই বিষয়টা নিয়ে কি বলেন ওরা, ফারদিনের এই হত্যাকাণ্ড নিয়ে তাদের আমি ফারদিনের বন্ধুরা আমরা দাবি জানিয়ে আসছিলাম, এখন আমরা দাবি জানিয়ে আসতে পারি, কিন্তু সরকার কোন দিকে আইন শৃঙ্খলা বাহিনী কি করবে না করবে এটা আসলে তাদের ব্যাপার। এখন সর্বশেষ এই গত সরকারের বিদায়ের পরে এখন অন্তর্বর্তী সরকার আছে, এই সময়ে মামলার কোনো অগ্রগতি হয়েছে? নতুন কোনো এই পর্যন্ত কোনো বাস্তব কোনো অগ্রগতি পাইনি। এবার এই 2 মাসের ভেতরে একবারই একটা ডেট পড়েছিল, 5 সেপ্টেম্বরের ডেট পড়েছিল, সেটা এবার 9 অক্টোবরে এসছে। আগামীকাল আপনার মামলা একটা ডেট আছে যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা আদেশ দেওয়া আছে। এখন নতুন সরকার দেশ চালাচ্ছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। তো এখন আপনি সরকারের কাছে কি দাবি করবেন? এখন আমি এই সরকারের কাছে আবেদন করতে পারি। এর আগে আমি কখনোই আবেদন করিনি সরকারের কাছে। আমি জানি যে আমার সন্তানটাকে কোন কারণে কারা খুন করেছে, যে পতিত যে স্বৈরাচার শাসক শেখ হাসিনার সরকার বা তার কাছে দরবারে কোনো আবেদন আমি জানাইনি। কিন্তু এখন আমি জানাবো যে এই সরকারটা আছে জনগণের সরকার, ছাত্র জনতা বিপ্লবের সরকার। সুতরাং এই সময়তে স্বৈরাচারের 16 বছরে যে সকল হত্যাকাণ্ড হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের ভেতর ফারদিনুর পরশের হত্যাকাণ্ডটা, রহস্যজনক মৃত্যুটার বিষয়ে ব্যাপকভাবে কাজ করবে এবং সেই আমার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করবে, সেই আবেদন জানাবো। ফারদিনের হত্যাকাণ্ডটা বাবা হিসেবে বা যে কোনো পরিবারের জন্য, যে কোনো ধরনের হত্যাকাণ্ড পরিবারের সদস্যকে হারানো অনেক বেশি বেদনার। তো ফারদিন বুয়েটের মেধাবী শিক্ষার্থী, সেই জায়গা থেকে তরুণ বাংলাদেশের ভবিষ্যৎ, তো এটা তো আরও বেশি দুঃখজনক। আপনার পরিবারের জন্য এটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেছে। তো ফারদিনের হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত আপনাদের পরিবার, আপনার স্ত্রী, আপনার আরও 2 ছেলে আছেন, আপনারা আসলে কেমন আছেন? আমি যেটা বলবো, আমাদের এই 4টা, আমরা 5 জন, আমার 3টে সন্তান এবং 2 জন স্বামী স্ত্রী মিলিয়ে আমরা 5 জন একটা হ্যাপিলি একটা ফ্যামিলি ছিলাম। আর্থিক সচ্ছলতা, ধন সম্পদ এমন না থাকলেও অন্তত প্রাণ প্রাচুর্যে আমরা 3টে সন্তান নিয়ে খুব সুখের সংসার ছিলাম। কিন্তু আজকে 2 বছর ধরে আমি মূলত জিন্দা লাশের মতো এই শহরে বেঁচে আছি। আমি কখনোই কোনোভাবে আমি বলতে পারি না, আমি যখন পথে যাই ফারদিনের হাইট, উচ্চতায় ফারদিনের কারণে কোনো একটা মানুষ যদি দেখে আমি পেছন থেকে এখন ফিরে তাকাই। এই পথেই তো ছিল আমার সন্তানটা।
এই মতোতে ছিল, আরেকটু কি মোটা ছিল, আরেকটু এই মতো ছিল, এই দেখি আর কান্না করি। কিন্তু দুঃখজনক হলো যে বুয়েটে আমার সন্তানকে পাঠালাম, আমার সন্তান হত্যাকাণ্ডের শিকার হলো। সে বুয়েট কর্তৃপক্ষ ফারদিনের মৃত্যুতে সমবেদনা জানায় একটা লেটার হেড ব্যবহার করে একটা চিঠি দিতে পারে না। আজকে গতকাল আপনার ফাহাদ হত্যাকাণ্ডের 5 বছর পূর্ণ হলো। আপনার ফাহাদ বীরের মর্যাদা পাচ্ছে, শহীদের মর্যাদায় তাকে স্মরণ করা হচ্ছে, দেখে ভালো লাগে এবং কষ্টও হয়। কিন্তু এই মৃত্যু কি থামানো যাবে? যদি থামানো না যায়, বিচার যদি না হয়, তাহলে সেখানে তো মৃত্যু তো থামবে না। অপরাধ হবে সমাজে, অপরাধের শাস্তি হবে, তাহলে বিচার, অপরাধ দমন হবে। এই দেশে যে শাসনটা চলতেছিল দীর্ঘ 15 বছর, সেখানে হলো দুষ্টকে লালন করো, শিষ্টকে দমন করো। আমার ফারদিন, আমাদের আবরার, তারা শিষ্ট সন্তান, তারা ভালো সন্তান, তাদের দেশের জন্য পটেনশিয়াল ছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে, পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আমরা বুঝতে পারছি যে আসলে ফারদিন হত্যাকাণ্ড অনেক দুঃখজনক একটা ঘটনা, যেটা আপনারা বয়ে বেড়াচ্ছেন তখন থেকেই, আর ন্যায় বিচার না পাওয়াটা আরও বেশি দুঃখজনক। তো আমরা আশা করব বর্তমান সরকারের এই সময়ে ফারদিন হত্যাকাণ্ড নিয়ে কোনো অগ্রগতি আমরা শীঘ্রই জানতে পারবো। সেই চেষ্টা আপনারা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের এই আলোচনায় আমরা ফারদিনের বাবার কাছ থেকে শুনলাম এক শোকাহত পিতার দুঃখ, কষ্ট এবং বিচার না পাওয়ার হতাশা। এটি আমাদের সকলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, যেখানে একজন পিতা তার ছেলের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি করছেন। আমরা আশা করি এই অন্যায়ের অবসান ঘটবে এবং ফারদিনের পরিবার শীঘ্রই ন্যায় বিচার পাবেন। দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে আমাদের ডেইলি সান ওয়েবসাইট ভিজিট করুন, ফেসবুক পেজে লাইক ও ফলো করুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।